ইউরোপে একটা যুদ্ধ চলছে, এশিয়াতে একটা যুদ্ধ চলছে। দুই যুদ্ধ মিলিত হয়ে যদি এক যুদ্ধে রূপান্তরিত হয় তাহলে একদিকে থাকবে রাশিয়া ইরান এবং পেছনে থাকবে চীন উত্তর কোরিয়ার মতো শক্তি, আর একদিকে থাকবে আমেরিকা ইসরায়েল এবং ইউরোপীয় শক্তি বলতে ন্যাটো যেটাকে বোঝায়। আমেরিকা ইসরায়েলের ব্যাকিং যে ব্যাপারটা, এখানে মূলত ন্যাটো ছাড়া খণ্ড খণ্ড ইউরোপীয় দেশগুলো এসে এখানে যুদ্ধে যোগ দেবে না। যদি এখানে ইউক্রেনের ব্যাপারটা চলে আসে তাহলে ইউরোপকে পাশে পেতে পারে পরিপূর্ণভাবে আমেরিকা এবং ইসরায়েল। বন্ধুরা, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি মডেল এবং এটি সম্ভবত ঘটছে এখন। আমি আমার পূর্বের কয়েকটা ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম, ইরান যেভাবে মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধটি ছড়িয়ে দিতে চেয়েছিল তারা সেক্ষেত্রে 100% সফল। বন্ধুরা, বর্তমানে দুইটি দেশের যুদ্ধকে একটা আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে সক্ষম হয়েছে ইরান। এই আঞ্চলিক যুদ্ধের রূপ দেওয়ার ক্ষেত্রে ইরান কৌশলগত অবস্থান নিয়েছে হরমুজ প্রণালী এবং আরও কয়েকটা প্রণালীকে তারা সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে। অর্থাৎ শুধুমাত্র যুদ্ধকেই তারা এমনভাবে ব্যবহার করছে না, তারা অর্থনৈতিক হাতিয়ারকেও একেবারে শান করে ব্যবহার করছে। আর এখানেই মূলত কৌশলগত অবস্থানগত দিক দিয়ে রাশিয়া ইরানকে সহায়তা করছে বিভিন্নভাবে। অনেকে প্রশ্ন করবেন, এই দুইটি যুদ্ধের মধ্যে আসলে যোগসূত্র কোথায়, কিভাবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে উঠতে পারে? বন্ধুরা, আমি আপনাদের ব্যাখ্যা করছি। এই যোগসূত্রটি আপনাদের সুস্পষ্টভাবে ধরিয়ে দেব। এখন আপনাদের খালি চোখে মনে হতে পারে যে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করছে, আর অবশ্যই মধ্যপ্রাচ্যের আমেরিকা ইরান এবং ইরান আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো আবার ইসরায়েলের উপরে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করছে। বন্ধুরা, এই দুইটি যুদ্ধ একেবারে বিচ্ছিন্ন যুদ্ধ নয় এবং অতি সম্প্রতি এটি তো বিচ্ছিন্ন নয়ই। তারা একে অপরের উপর এমনভাবে প্রভাব বিস্তার করছে যেন দুইটি যুদ্ধ অ্যাকুমুলেটেড হয়ে একটি যুদ্ধে পরিণত হতে যাচ্ছে। আর এটিও যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো মূলত যেটি মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনকে বা যুদ্ধকে পছন্দ করছে না, তারা কোন দিকে থাকবে? তারা কি আমেরিকার দিকে থাকবে নাকি তারা রাশিয়া এবং চীনের মিলিত শক্তির দিকে থাকবে? যদিও মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর সামরিক শক্তি এবং তাদের সংরক্ষিত নিরাপত্তাবাদ এবং তাদের পরিপূর্ণভাবে যে সকল সার্বভৌম নিরাপত্তা, এটি নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং তাদের ঘাঁটিগুলো এই সকল দেশে অবস্থিত। তারপরেও তারা খুব সচেতনভাবেই চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক বিলং করে চলে। সুতরাং তারা এই ক্ষেত্রে হয়তো নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে হবে। তবে এটাও সত্য, তারা সরাসরি কোনোভাবেই ইরান এবং রাশিয়া চীন শক্তির বিরুদ্ধে কোনোভাবেই সরাসরি যুদ্ধে জড়াবে না। তারা যুদ্ধটিকে ডিজলভ করার চেষ্টা করবে তৃতীয় পক্ষ হিসেবে এবং যুদ্ধটিকে তারা শেষ করে দেওয়ার চেষ্টা করবে এমনভাবে যেন এই যুদ্ধ আর ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলে না আসে। একটা ব্যাপার খুব ভালো করে বোঝা যাচ্ছে, রাশিয়া যখন প্রচণ্ড চাপের মুখে ছিল, সম্মিলিত ইউরোপীয় বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছিল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রের মাধ্যমে, তখন ইরান বিশ্বব্যাপী যুদ্ধের গতি প্রকৃতি বদলে দেয়। বন্ধুরা, ইরান এমন কিছু সমরাস্ত্র রাশিয়াকে উপহার দেয় বা রাশিয়ার কাছে বিক্রি করে যেটি মূলত পরবর্তীতে রাশিয়া রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে প্রধানতম অস্ত্র হিসেবে ব্যবহার করে। রাশিয়া যখন এই যুদ্ধ নিয়ে প্রচণ্ড চাপে, তখন ইরানের এই সাহায্যই মূলত তাকে যুদ্ধে টিকে থাকতে সহায়তা করে। এ বিষয়ে রাশিয়া যদি কোনোদিন অস্বীকার করে, সেই অকৃতজ্ঞতার ফলস্বরূপ রাশিয়াকেও ফল ভোগ করতে হবে সৃষ্টিকর্তার তরফ থেকেও হলেও। বন্ধুরা, এই যুদ্ধ এক পর্যায়ে রাশিয়াকে উঠিয়ে নিয়ে আসে শুধুমাত্র ইরানি সহায়তা। পরবর্তীতে ইরানের সেই সকল সমরাস্ত্রগুলো রাশিয়া আরও আধুনিক করে। এই আধুনিক সমরাস্ত্রগুলো প্রতিনিয়ত ইউক্রেনের অভ্যন্তরে এমন ধরনের ধ্বংসযজ্ঞ পরিচালনা করে, ইউক্রেন এক প্রকার সেই ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ে যায়। ইউক্রেনের বিভিন্ন অবস্থানের তরফ থেকে এই ব্যাপারটি স্পষ্ট করে বিবৃত করা হয়েছে। ইরানের এই সমরাস্ত্রগুলো প্রতিনিয়ত কয়েক বছর থেকে, সেই 2021-22 সাল থেকে ইরানের এই সমরাস্ত্রগুলোই মূলত ইউক্রেনের অভ্যন্তরে সাধারণ সামরিক, বেসামরিক এবং আরও মহামূল্যবান হাই ভ্যালুড সমরাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্বংসলীলা প্রদর্শন করে আসছে। কিন্তু মাত্র খুবই চিপ রেটের এই সকল সমরাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে এক প্রকার একক আধিপত্য বিস্তারে রাশিয়াকে প্রচণ্ডভাবে সহায়তা করে থাকে। আর এই সহায়তাই এমনভাবে পুরো ব্যাপারটিকে ঘিরে ধরে, পুরো ব্যাপারটি শেষ পর্যন্ত ইউক্রেন, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও হজম করতে পারেনি। সময়ের ব্যবধানে ইউক্রেন তককে তককে ছিল ইরানকে কোনভাবে শায়েস্তা করা যায়। বন্ধুরা, এই ব্যাপারটি তারা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি, কিন্তু গত মাসে এই ব্যাপারটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর চলে আসে, আর তা হচ্ছে ইউক্রেন ইরানের একটি বেসামরিক জাহাজে আক্রমণ পরিচালনা করে।
ইরানের ভৌগোলিক অবস্থান এমন, তারা ইচ্ছা করলে যে কোনো দেশের অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের জ্বালানি ট্যাঙ্কার উড়িয়ে দিতে পারে। আর এর উল্লেখযোগ্য কারণ রয়েছে, এগুলো সবই মূলত ইরানের দূরপাল্লার যে নৌ মিসাইল বা অ্যান্টিশিপ মিসাইলগুলো রয়েছে সেগুলোর নজরের ভিতরে বা আয়ত্তের ভিতরে বা রেঞ্জের ভিতরে। সুতরাং ইউক্রেন তৎক্ষণাৎ এটি একটি ভুল বলে প্রচারণা চালায় এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষমা চেয়ে ইরান যাতে পরবর্তীতে আক্রমণ না করে ইউক্রেনের বিভিন্ন জাহাজ বা অবস্থানে বা সামরিক অবস্থানে বা বেসামরিক অবস্থানে, সেই ব্যাপারে নিশ্চিত করার চেষ্টা করে। কিন্তু সময়ের বিবর্তনে ইরান সেই ব্যাপারটি মেনে নেয়নি, তারা ক্ষতিপূরণ দাবি করেছে। মোটা দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড রকমের সামরিক সহযোগিতা পেয়েছে ইউক্রেন, অন্যদিকে ইউক্রেনকে বিভিন্নভাবে সমরাস্ত্র সহযোগিতা দিয়েছে আবার ইউরোপ। এক্ষেত্রে আমেরিকার তরফ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয় রাশিয়া নাকি ইরানকে বিভিন্ন লোকেশন নির্ধারণে বা ট্র্যাকিং সিস্টেমের সহায়তা দিচ্ছে, অর্থাৎ কোথায় আমেরিকান ঘাঁটি, কোথায় আমেরিকান যুদ্ধবিমান, কোথায় আমেরিকান MQ-9 রিপারের হ্যাঙ্গার, কোথায় তাদের সামরিক ঘাঁটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেইগুলো নাকি একেবারে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিয়েছে রাশিয়া ইরানকে। আর ইরান তাই গুরুত্বপূর্ণভাবে সেখানে আঘাত করেছে, অর্থাৎ যে সকল অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলার মাধ্যমে সাফল্য পেয়েছে ইরান, সেই সব সামরিক ঘাঁটিগুলো বা সামরিক অবস্থানগুলো অথবা হাইভ্যালিটি স্থাপনাগুলো নাকি রাশিয়া ইরানকে চিনিয়ে দিয়েছে, কারণ এই সকল অবস্থান ট্র্যাকিং সিস্টেম বা প্রযুক্তি নাকি ইরানের কাছে নাই। তাহলে প্রায় 2000 কিলোমিটার দূরে ইরান কিভাবে নিখুঁতভাবে রাশিয়ার এই সকল সহযোগিতার মাধ্যমেই কি আমেরিকার এই লক্ষ্যবস্তুগুলোকে আঘাত করেছে, নাকি ইরানের এমন প্রযুক্তি রয়েছে যে তারা 1000, 1500 বা 2000 কিলোমিটার দূরবর্তী অবস্থানে তাদের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁত আঘাত করতে পারে? বন্ধুরা, সেটি সময়ই বলে দেবে, তবে রাশিয়া এটিও অস্বীকার করেছে। অনেক বিষয় এখানে থাকে যেগুলো আসলে সামনে আসে না। রাশিয়া এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে ফেলে দিতে চাইছে বা বেঁধে ফেলতে চাইছে যেন আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনের দিকে নজর দিতে সময় না পায়। বন্ধুরা, ইউক্রেনকে নিঃসঙ্গ করে দেওয়ার মাধ্যমে রাশিয়া তার ফায়দা হাসিল করতে চায়। অন্যদিকে রাশিয়া এবং আমেরিকা এমনভাবে ইউক্রেনকে সহায়তা করতে চায় মূলত তারা যেন ইরানের দিকে চোখ বা নজর দিতে সময় না পায়। তবে ইউক্রেনের প্রতি কমিটমেন্ট অনেক গুণ কমেছে আমেরিকার এখন সম্ভবত আর ইউক্রেনকে নিয়ে বিশেষ কোনো কমিটমেন্ট নেই, যেটি মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রচণ্ড মাত্রায় কার্যকর রেখেছিলেন মিস্টার জো বাইডেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প এসে ইউক্রেনকে সহযোগিতার মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছেন। আর এখানেই মূলত ইউরোপ এবং আমেরিকার মধ্যে বড় ধরনের একটি গ্যাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্র প্রস্তুত হয় মূলত আমেরিকা এখানে ইনভলভ হয়ে গেছে। ইরান ধারণার চেয়েও বেশি পাল্টা আঘাত হানায় যুদ্ধটি এখন আর শেষ হচ্ছে না। ওদিকে 3-4 বছর ধরে চলছে রুশ ইউক্রেন যুদ্ধ, এদিকে 4 সপ্তাহের কথা বলে মূলত 4 মাস 5 মাস হয়ে গেল এই যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে মিস্টার ডোনাল্ড ট্রাম্প 4 সপ্তাহের কথা বলে শুরু করেছিলেন। এখন যে অবস্থা, ইরান যদি এই যুদ্ধ শেষ না করে তাহলে এই যুদ্ধ শেষ করার বা এখান থেকে বের হওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাস্তা নাই। আর এক্ষেত্রে চীন এবং রাশিয়া যদি পরিপূর্ণভাবে ইরানকে পেছন থেকে মদদ দিয়ে যায়, সম্ভবত ইরান ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ আরও সামনের দিকে এগিয়ে নেবে। পুরো ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন? বন্ধুরা, এই দুইটি যুদ্ধ অ্যাকোমোলেটেড হয়ে যদি কখনো একটা যুদ্ধে রূপান্তরিত হয়, সেটি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর তখন চীন তাইওয়ানে হামলে পড়তে পারে। এদিকে চীন তাইওয়ান যে যুদ্ধটি, সেটি হয়ে উঠতে পারে আরেকটি রূপান্তরক যুদ্ধ। ইতিমধ্যে চীন প্রচণ্ড রকমের এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে, বিচ্ছিন্নতাবাদীরা কখনোই তাইওয়ানে সফল হতে পারবে না বলে হুঙ্কার দিয়েছে চীন। সুতরাং এই চীন তাইওয়ানের ব্যাপারটি যদি এখন বেঁধে যায়, সেটুকুনি বাকি আছে। তারপরে চীন, রাশিয়া, ইরান একটা অক্ষ, পেছনে থাকবে উত্তর কোরিয়া এবং সমমনা দেশগুলো, আর ওদিকে আমেরিকা এবং ন্যাটো এর একটা অক্ষ, পেছনে থাকবে তার যে সকল আপনার ন্যাটো সমর্থিত রাষ্ট্রগুলো রয়েছে, যেমন জাপান এবং কোরিয়ার মতো রাষ্ট্রগুলো। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সম্ভাব্য এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আরেকটি বৃহত্তর যুদ্ধ কি বিশ্ব ডেকে আনছে? অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।